নারী ৬টা মাস ভীষণ ত্রাসে ধরল কুটি চেপে, বাপটা কোথা হারিয়ে গেল কাগজ দিল ছেপে, আকাশ ভাঙা ডুবলো ডাঙা মাথায় পড়ে বাজ, আমার মাকে বাইরে ডাকে খুঁজতে হলো কাজ, সেলাই করে ঘুমিয়ে পড়ে মাথায় ছোঁয়া হাত, নেই তো পেটে যাচ্ছে খেটে কাটিয়ে ফেলে রাত, এখন আমি অনেক বড় আকাশটাকে ধরি, ছপাং ছপ ভাসিয়ে চলি তরি, হারিয়ে ফেলা দিনের খেলা পড়ছে তবু মনে, সেই তো মুখে থাকছে বুকে লুকিয়ে আছে কোণে, সবার ভাবে দেখতে পাবে গাও সুদূরে পারি, কষ্ট সয়ে যাচ্ছে ক্ষয়ে সেই আসলে নারী। সেই নারী দিবসের আজকে 8ই মার্চ নারী দিবস। সেই নারী দিবসের কথা আমরা শুনবো। আজকে আমরা এসেছি সরকার বাড়িতে। সরকার বাড়িতে এসে আমরা পেয়েছি তাদের পরিবারের বহু মানুষকে, দেখতেই পাচ্ছেন তারা বসে আছে। আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তারা কিভাবে লড়াই করে আজকে তারা এই জায়গায় এসছে এবং তারা কি লড়াই করছে। আমরা প্রথমেই আমাদের সঙ্গে রয়েছে মামুনি সরণিকা দাশগুপ্ত, তাকে কি জিজ্ঞাসা করবো তার কথা। আপনি আপনার লড়াইটা বলুন এবং জীবনের কোন কোন ক্ষেত্রে আপনাকে লড়াই করতে হচ্ছে আজকেও এবং কিভাবে লড়াই করছেন সেটা যদি একটু বলেন আমাদের এই কথা কাহিনীকে, তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো। আমি সরণিকা। আমার ছোটবেলা থেকে লড়াই যদি বলি তাহলে ছোটবেলা থেকে আমার সেরকম কিছু লড়াই নেই, আমি সেরকম কোনো স্ট্রাগল করিনি। স্ট্রাগলটা ছিল আমার মা বাবা। আর আজকে এই কথাটা না বললেই নয়, যদি মা স্ট্রাগল করা না শেখাতো এবং বাবা যদি না শেখাতো যে কিভাবে এগোতে হবে এবং সমস্ত কিছু না লুকিয়ে সমস্ত কিছু ছোট বলে অবহেলা না করে আমাকে সব কিছুর মুখোমুখি যদি না দাঁড় করাতো, তাহলে হয়তো আমার লাইফটা স্ট্রাগলের হতো। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আমার লাইফটা স্ট্রাগলের হয়নি। স্ট্রাগলটা শুরু করেছি আমি বলতে গেলে এই 3-4 বছর ধরে। তার কারণ পড়াশুনো শেষ করে চাকরি করেছি, চাকরির সঙ্গে সঙ্গে বিয়েটা সময় মতোই হয়ে গেছে, একটা মেয়ে আছে। কিন্তু তারপর যেটা দেখলাম সেটা হচ্ছে সমাজের অনেক জিনিস রয়েছে যেটা নিয়ে আমি এখনো লড়াই করে চলেছি। সেটা হচ্ছে যে অ্যাজ এ আমি চাইল্ড কাউন্সিলার এবং প্যারেন্টিং কোচ, তার সঙ্গে আমি কেরিয়ার কাউন্সিলিংও করি। তো সেখান থেকে দাঁড়িয়ে মানুষ যখন শোনে যে আমি কাউন্সিলার, তখন ভাবে যে হয়তো বা আমি মানে এমন একজনের ডাক্তার যারা পাগল হয়ে গেছে তাদেরকেই ট্রিটমেন্ট করি। তো সেখান থেকে কিন্তু আমার লড়াইটা স্টার্ট হচ্ছে। তার কারণ মানুষ পাগল হয়ে গেলে কিন্তু কাউন্সিলিং করায় না। আজকালকার দিনে প্রত্যেকটা মেয়ে বা প্রত্যেকটা ছেলে, বেশিরভাগই বলতে গেলে কথা বলার কিন্তু সঙ্গী নেই। সেই কথা বলার সঙ্গী না থাকার ফলে তাদের ডিপ্রেশন এবং অ্যাংজাইটি হচ্ছে, এটাই মেন জিনিস। তাদেরকে আমি বোঝাতে চাই যে কাউন্সিলিং মানে শুধু ডাক্তার দেখানো নয়, মনের কথাকে খুলে বলা। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি প্রতিনিয়ত বুঝিয়ে চলেছি যে মনের কথা শেয়ার করুন এবং সেখান থেকে দাঁড়িয়ে যদি কোনো সমস্যা হয় সেই সমস্যা থেকে কি করে বেরিয়ে আসবেন সেটার সমাধান একমাত্র কথা বলেই হতে পারে। আদারওয়াইজ এটার কোনো বাইরের কোনো পথ নেই। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি এগিয়ে চলেছি। এখন দেখা যাক মানুষকে কত দিনে আমি এটা বোঝাতে পারি, মানে বোঝানোর চেষ্টা করছি। এখনো তো মানুষের এই কনসেপ্টটা আসেনি। সেখান থেকে বাচ্চাদের নানান ধরনের রিয়াকশনও মা বাবারা মেনে নিতে পারে না, অনেক সময় ভাবে কি না কি হয়ে গেছে। আবার কারোর সঙ্গে কথা বলতে যাবো, তাহলে কি আমার বাচ্চা অসুস্থ? নিশ্চয়ই তা নয়, অসুস্থতার অনেক ডেফিনেশন আছে, কিন্তু সেটা নয়। একটা গাইডেন্স প্রয়োজন। সেই গাইডেন্সটার জন্য কিন্তু আমরা আজকে বোঝাতে চাইছি যে কথা বলার মাধ্যমে সবকিছু হয়। সেখান থেকে দাঁড়িয়ে আজকের দিনে প্রত্যেক মা বাবাকে বলছি আপনারা এগিয়ে আসুন, কথা বলুন এবং যে কোনো সমস্যা সমাধানের জন্য কিন্তু অনেক মানুষ রয়েছে, তাদের সঙ্গে
আপনারা হাতে হাত মিলে এগিয়ে চলুন। আপনারা শুনলেন তার লড়াইয়ের কথা এবং যেভাবে বলার চেষ্টা করলো আজকে কিভাবে চলা যায়। একটা নারী হয়ে তার কাজ এবং তার কাজকর্ম বোঝাবার চেষ্টা করলেন আমাদের, যে তার জীবনে কিভাবে নারী এবং বাচ্চা কিভাবে তাকে সহযোগিতা করছে এবং মানুষকে কিভাবে তিনি সহযোগিতা করছেন। এবার একটা নারী দিবসের কাহিনীটা একটু আপনাদের বলি। এই দিবসটি উদযাপন পেছনে রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। 1857 খ্রিস্টাব্দে মজুরি বৈষম্য কর্মঘণ্টা নির্দিষ্ট করা ও কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রাস্তায় নেমেছিলেন সুতা কারখানার নারী শ্রমিকরা। সেই মিছিল চলে সেই মিছিলে চলে ওই সরকারের লেঠেল বাহিনীর দমন পীড়ন। 1909 সালের 28শে ফেব্রুয়ারি নিউ ইয়র্কের সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত নারী সমাবেশে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন করা হলো। ক্লারা ছিলেন জার্মান রাজনীতিবিদ, জার্মান কমিউনিস্ট পার্টির স্থপতিদের একজন। এরপরেই সেই আন্দোলন শুরু হলো। এই কিন্তু আজকে আমাদের এখানে যারা সংসারের থেকে আন্দোলন করছিল তাদের কথা আমরা শোনার চেষ্টা করছি। তাহলে এবার আমাদের সামনে যে বসে আছে তার কথা আমরা শুনি। আপনার নাম? আমার নাম ঝুমা ভট্ট। হ্যাঁ, আপনি কিভাবে লড়াই করছেন আজকে? আপনি জোরে বলবেন। হ্যাঁ, আমি তো কখনো স্ট্রাগল করিনি, কিভাবে বলবো আমি তাও জানি না। আর এখনো যে আমার বিয়ে হয়েছে তাও আমার করতে হচ্ছে না। আচ্ছা, আপনি সংসারে খুব আনন্দেই আছেন? আনন্দেই আছে। আচ্ছা, কর্মক্ষেত্রে আপনাকে কোনো রকম স্ট্রাগল করতে না হচ্ছে না, না? আগেও করতে হয়নি, এখনো করতে হচ্ছে না। করতে হচ্ছে না, মানে আপনি একদম মানে কোনো স্ট্রাগল ছাড়াই জীবনটাকে ছোটবেলা থেকে কাটিয়ে এসছেন। বাড়িতে যখন মানুষ হয়েছে ছোটবেলায় তখন আপনাকে কোনো রকম স্ট্রাগল করতে হয়নি, না না বা আজকে যখন আপনি রাস্তায় বেরোচ্ছেন বা সংসারে থাকছেন কোনোভাবে আপনাকে না, কোনো আমাকে কিছু struggle এখনো পরীক্ষার করতে মধ্যে আপনাকে পড়তে না, হয়। না। তাহলে আপনি তো একটা দারুণ নারী। আপনার জীবনের আপনার সম্পূর্ণ আপনার আনন্দে ভর্তি। আপনি জীবনে কোনোদিন মানে দুঃখে পড়েননি, না, তাই তো? এখন যদিও পড়িনি। আচ্ছা, ভবিষ্যতের কথা বলতে পারছি না। বাহ, দারুণ দারুণ। আমরা এরকম চাই প্রত্যেকটা ঘরে ঘরে মহিলারা এবং নারীরা এইভাবে একদম কোনো স্ট্রাগল ছাড়া, কোনোভাবে পরিশ্রম ছাড়া, কোনো রকম অসুবিধার ছাড়াই তারা এগিয়ে যাক, এটাই আমাদের কামনা। তাহলে আমরা এবার পরবর্তী একজন দিদি বসে আছেন, তার কাছে শোনার চেষ্টা করব তার কাহিনীটাকে আমরা শোনার চেষ্টা করব। আপনি এখানে চলে আসুন। আমরা চাই আপনার কাছে কাহিনীগুলো শোনার, আপনার জীবনের স্ট্রাগলের কথা, আপনার স্ট্রাগলের কথা, বা আপনি কিভাবে এখন সংসার চালাচ্ছেন, কিভাবে চলছেন, আপনার জীবনের শুরুটা থেকে বলুন। আপনার নাম বলুন। আমার নাম মুক্তা দে। আচ্ছা, আমার তো ছোটবেলার থেকেই স্ট্রাগল। ছোটবেলায় আমার মা বাবা মারা যায়। তা তখন থেকেই আমি স্ট্রাগল করছি, স্ট্রাগল করে করে পড়াশোনা শিখেছি, বড় হয়েছে 4 দাদা 1 বোনের মধ্যে। তারপরে তো ওই স্ট্রাগল করতে করতে আমরা তো বেরোতে দাদারা তখন বেরোতে দেয়নি, কেন ওই সময়টা জানেনি কনজারভেটিভ ফ্যামিলি থাকে। দাদারা ভাবতো বোন বেরিয়ে গেলেই যদি কিছু হয়। আচ্ছা, আপনাদের দাদার কথা বলছেন, আপনার দাদাদের নামগুলো যদি একটু বলেন। বদ্দার নাম বাসুদেব সরকার। আচ্ছা। আর মেজো ভাইয়ের নাম রাধানাথ সরকার। আচ্ছা। আর সেজু ভাইয়ের নাম সুরজিৎ সরকার। আচ্ছা। আর প্রসেনজিৎ সরকার বাবা। আচ্ছা, তারা তো আমরা শুনেছি আমাদের অঞ্চলে বিখ্যাত যে সংগঠন যুবা শক্তি সংঘ, তার সঙ্গে খুব জড়িত ছিল। তারা কিভাবে জড়িত ছিল তারা যদি বলেন। আমার বদ্দার যে বাসুদেব সরকার, সে তো ফুটবল খেলার খুব ফুটবলের কোচের মতে ফুটবল খেলা শেখাতো সব প্লেয়ারদের। আর মেজো ভাই যে রাধানাথ সরকার, সে খোখো টিম চালাতো, তো জানেনি। আর আমার যে সেজো ভাই, সে মানে ক্লাবের কর্মী ছিল, কিন্তু অনেক রকমই কাজ করতো। সে খেলাধুলার মধ্যেও ছিল, সব রকমেরই সাপোর্ট বেশি। আর ছোট ভাই ছিল প্লেয়ার। আচ্ছা। ছোট ভাই সবসময় 4-10-এর যে টিমটা ফুটবল, ওখানে প্রাইজ টাইজ সবসময় ওর আসতো। মানে একটা মানে খেলার যে শ্রেষ্ঠ হয় তারও, আবার টিমটাকেও যে জয় করে নিয়ে আসা ছোট ভাই ছিল। তারা যখন খেলতে যেত তখন আপনাদের ভূমিকা কি ছিল? তারা যে এত সময় সংগঠনের জন্য দিত,
না, তার আমাদের জন্য আপনাদের না, আমাদের ভূমিকা কিছু ছিল না। কেন, এটা সত্যি কথা বলতে কি, আমার দাদারা যেরকম মানে এত ক্লাব করেছে, এত ইসে করেছে, তার বোনকে কিন্তু তারা বেরোতে দেয়নি। আচ্ছা, মানে এটা একটা আমার ছোট থেকেই খুব মানে বোনরা যাতে ঘরে থাকে, বোন ঘরে তার থাকে। অন্য যে বাড়ি বোনদেরকে নিয়ে কি তারা হ্যাঁ, টিম করছে, ইসে করছে, কিন্তু আমাকে কোনো সময় বাড়ির থেকে বেরোতে দিত না। মানে এটা আপনাকে আমার- বলেছে ঘরে থাক, আমি হ্যাঁ। অন্য ছেলে মেয়েদের না, নিয়ে। আমাকে বলেনি, কিন্তু আমি তো চোখের সামনে দেখছি যে আচ্ছা। অন্য টিম, অন্য সব মেয়েদের কালেকশন করছে, তাদের নিয়ে কোকো টিম তৈরি তা করছে। কেন আপনার মনে হয় কেন বাড়িতেই কেন মনে এটা হয় যে কেন? দাদাদের একটা সমস্যা ছিল, আমরা তো সবসময় মানে ছোট থেকেই অন্যের কাছে মানুষ, কাকা কাকিমা এদের কাছে মানুষ হয়েছি। বোনের যাতে কোনো রকম ইসে দাগ না পড়ে আর কি, আচ্ছা তারা যাতে অসন্তুষ্ট না হয়, তারা আচ্ছা, এটা তো আচ্ছা। দাদাদের সমস্যা ছিল। আচ্ছা। সেই জন্যই হয়তো আমার এটা মনে হয় আপনারা যে কয় বোন ছিলেন? আমি এক বোন। আপনি এক বোন। এক বোন। সুতরাং দাদাদের ভালোবাসাটা তো সাংঘাতিক পেয়েছে। সে তো পাবোই, হ্যাঁ। ভালোবাসা সে তো পাবোই, কিন্তু আমার এটা একটা খুব বিষয় ছিল যে আমার দাদারা যেখানে এত মানে অর্গানাইজিং করছে, ক্লাব অনেক জায়গায় তো গেছে, রাধানা সরকার তো অনেক জায়গায় গেছে, বাইরে বাইরে টিম নিয়ে অনেক জায়গায় গেছে, কিন্তু সেখানে আমার সেখানে খেলার মাঠ বা খেলা এসব কিছু সুযোগ হয়নি। ও, আপনি কোনোদিন মাঠে গিয়ে? কোনো দিনও না, সেই আচ্ছা। স্কুলে যেটুকুনি সেইটুকুনি। তাছাড়া তাহলে আপনি স্কুলে যেটুকুনি- খেলাধুলা করেননি, কিন্তু আপনি অন্যদিকে কি ছিলেন? গান টান শিখতেন? না, কিচ্ছু না। আমি কবিতা? না, সেলাই শিখতাম, কিন্তু এইসব সেলাই তো শিখেছেন, সেই সেলাইটা কি আপনার জীবনে কাজে লেগেছে? না, কাজে লাগেনি। তবে আমি আমার জীবনে একটাই কাজে লেগেছিল প্রথম আমার বিয়ের পরে, সেটা হলো আমি বিউটিশিয়ান শিখেছিলাম। আচ্ছা, সেটা কি ওইটা কাজে আমার, লেগেছে? হ্যাঁ, ওইটা আমি বড় হতে পারিনি, কিন্তু ওই বিউটিশিয়ান শিখতে শিখতেই আমি যার কাছে শিখেছি তার একটা কোম্পানির সঙ্গে মানে চেনা জানা ছিল, আয়ুর্বেদিক কোম্পানি। সে বললো যে তুমি তো এখন তো ওই বাচ্চা নিয়ে অত পারবে না, তুমি কোম্পানিতে ঢুকে যাও। ওর আর কি সোর্স ছিল, আচ্ছা। তা ওই কোম্পানি, আয়ুর্বেদিক কোম্পানিতে আমাকে ঢুকিয়ে দিয়েছিল। এখনো কি সেখানে কাজ করছেন? হ্যাঁ, এখনো সেখানে কাজ করছি। কি কাজ করেন সেখানে? এই ওষুধপত্র, আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা? মানে তৈরি না, তৈরি করে দেয়, আমরা প্যাকিং। তার সেখানে কতজন মহিলা কাজ করেন? কতজন হবে? সব মিলিয়ে ছেলে মেয়ে মিলিয়ে 35 জন। ছেলে মেয়ে মিলে 35 জন ওখানে কাজ করছে। তাহলে আচ্ছা, তো এই কাজ করতে, কাজের জগতে আপনাকে কোনো অসুবিধা করতে হয়নি? না, কাজের জগতে, কাজটা তো মানে আমার খুবই পছন্দ, আর কাজের জগতে আমার ওখানে থাকলেই বরঞ্চ আমার ভালো লাগে। ভালো লাগে। ওখানে মেয়েদের সম্মানের সঙ্গেই রাখা হ্যাঁ, হয়। আমাদের মানে অফিসে মেয়েদের তো ভীষণ সম্মান, আর খুব ভালো আর কি, কি বলবো মানে এরকম অফিসে মানে দেখা যায় না। আচ্ছা আচ্ছা। তার মানে আপনাদের আপনি ছোট থেকে যে বড় হয়েছেন, খেলাধুলার মাধ্যমে দেখেছেন আপনার ভাইরা খেলাধুলা করে, কিন্তু আপনাকে কোনোদিন মাঠে যেতে দেয় না। আবার এখন যখন কাজ করছেন একটা কারখানায়, সেখানে আপনাকে কোনো রকম ভাবে অসুবিধা করতে হচ্ছে? কোনো অসুবিধা না। কিন্তু চারিদিকে যে আজ আন্তর্জাতিক নারী দিবস, এই নারী দিবসে নারীদের অবস্থা তো শুনলাম খুবই খারাপ। তা আপনার মনে হয় না যে আজকে দাঁড়িয়ে আপনি খুব সুখে আছেন? দেখুন, সুখটা হলো যার যার নিজের ব্যাপার, এটা তো ব্যক্তিগত ব্যাপার না সুখটা। আমি ভাবছি যে আমি এরকম করছি, আমার থেকে তো কষ্ট আরো করছে, সেটাই আর কি আমার মনে ভেবে, এটাই মনের জোর আর কি। আমার থেকেও তো অনেকে কষ্ট আছে, তাহলে আমার হ্যাঁ, এটা আমার চিরকালই এটা মানে বিয়ে করে এসেছি পরও আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি, সে বড় লোক হতে পারে, কিন্তু আমার হাজবেন্ড তো অত ইসে ছিল না, মানে ব্যবসা করতো, তাকে সাহায্য করার জন্য আমাকে ছোট ছেলে রেখেই বেরিয়ে যেতে হয়েছে। সেই জন্য আর কি এই যে ছেলে রেখে আপনাকে চলে যেতে মানে যেতে হয়েছে কাছে, তার ছেলে কিভাবে তাহলে মানুষ হতো তখন? তাহলে ছেলে নিজেই একলাই ওই মানুষ হতো, বেলগুড়িয়া হাই স্কুল থেকে পাশ করেছিল ছেলে। এখন কি করে? বিকম পাশ করে এখন চাকরি বাকরি করছে, বিয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। সেই আর কি ওরকম ভাবে আর কি বড়, মানে আমার সবসময় মনে হচ্ছে আমার থেকেও কষ্ট অনেকে আছে, আমার থেকেও রুগী অনেকে আছে, সেজন্য আমাকে করতেই হবে, এটাই আমার মনে হয়। মানে তখন আপনি ছেলেকে রেখেও কাজে গেছেন, সেইভাবে আপনি লড়াই করেছেন যে বাচ্চাটাকে বাড়িতে রেখে এসেছি, ওইভাবেই লড়াই করেছি, আর এসছিও সেরকম ভাবে কাজ টাজ করে তাড়াতাড়ি করে এসছি। আমার ছেলে বাড়িতে রয়েছে, ওকে আবার পড়াশোনা করাতে হবে, ওকে বড় হতে হবে, এই আর কি এইভাবেই চলেছে। আচ্ছা আচ্ছা, বাহ। তাহলে আপনারা শুনলেন, আমরা যেভাবে কথা বলার চেষ্টা করছি আজকে নারী দিবসে, তাদের কাহিনী আপনাদের
খুবই ভালো লাগবে। তো আমাদের মধ্যে আরেকজন এসে গেছে, তাকে বলবো এখানে একটু আমার কাছে আসতে, ওইখানে পাশে বসতে, তাহলে সুবিধা হয়। তো আপনার নামটা জিজ্ঞাসা করবো এবং আপনি কিভাবে লড়াই করছেন এবং আজকে কি করছেন একটু যদি জানান আপনার নামটা। আমার নাম রুমা সরকার। আচ্ছা, আপনার কিভাবে কি করছেন, আপনি কিভাবে বড় হয়েছেন, কিভাবে ছোটবেলা থেকে আমরা তো খুব একটা মানে অর্থনৈতিক পরিবারে জন্মাইনি, তার জন্য আমরা একটু কষ্ট করেই মানুষ হতে হয়েছে। আচ্ছা কিন্তু আমি খুবই অল্প বয়সে নিজে মানে প্রেম করে বিয়ে করেছিলাম। আচ্ছা কিন্তু সেই বিয়েটা আমার ঠিক হয়তো পাত্রটা আমি ঠিক বাঁচতে পারিনি আচ্ছা কোনো আচ্ছা কারণে। সে আমাকে মানে আমার একটা বাচ্চা হওয়ার পর সে আমাকে ছেড়ে চলে যায়। আচ্ছা কিন্তু সেখান থেকেই আমার স্ট্রাগল লাইফ। আমি আমার ছেলেকে আমার শ্বশুর বাড়িতে, এইটাই আমার শ্বশুর বাড়ি, এই বাড়িতেই আমার শ্বশুর শাশুড়ি মানে এই যে বাসুদেব সরকার, উনি আমার বাবা, শ্বশুর আর কি। কিন্তু উনি আমার বাবা মানে নিজের বাবা আমার জন্য যতটা ভেবেছে উনি আমার জন্য ততটাই করেছে। কিন্তু এই জায়গাটা পেতে আমাকে অনেক লড়াই করতে হয়েছে। আমার এখানে যারা আছে পরিবারের ওরা সবাই জানে আমি শুধুমাত্র আমি আমার ছেলের কথা ভেবে এবং ছেলের ফিউচারের কথা ভেবে আমি অনেক লড়াই করেছি বাহ। সবার সাথে, সমাজের সাথে, পরিবারের সাথে, সকলের সাথে। কিন্তু একটা কথা ভেবে আমি আজকে অনেক আনন্দ এবং অনেক প্রাউড ফিল করি যে আমি আমার ছেলেকে আমার মনের মতো করে মানুষ করতে পেরেছি। আপনার ছেলে কি করে? আমার ছেলে এই পড়াশোনা শেষ করে আমার ছেলে একটা চাকরি করছে, সেটা হচ্ছে আউট অফ ইন্ডিয়ার বাইরে। আচ্ছা, কোথায় আছে এখন মাঝে ছিল ক্যাম্বোডিয়াতে, আচ্ছা। এখন ওখান থেকে ট্রান্সফার হয়ে এখন কলম্বোতে আছে। আচ্ছা হ্যাঁ, ওর কাছে ওর দাদু ছিল, ওর দাদু ছিলেন একেবারে ওর মানে একাত্তা একপ্রাণ বলে না, হ্যাঁ 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 যে দাদু হচ্ছে ওর সব বন্ধু, মা বাবা সব। আচ্ছা ওর দাদুর সঙ্গে ওর একটা আত্মার একটা সম্পর্ক ছিল। দাদু মানে নাতি অন্ত প্রাণ ছিল। দাদু প্রচুর মানে ওর দাদু যদি আমাদেরকে না দেখতো না করতো হয়তো আমরা ভেসে যেতাম। আমি আমার ছেলেকে মানুষ করেছি, শুধু আমি একা না, আমার শাশুড়ি মাও বেঁচে ছিলেন যখন। আমি তো চাকরি করেছি যখন আমার ছেলে ক্লাস 6-এ পড়ে, তখন আমি চাকরি করেছি কারণ আমাকেও বাঁচতে হবে, আমার ছেলেরও। হ্যাঁ, তার জন্য এই না যে আমি অর্থনৈতিক দিক থেকে কোনোদিনও কষ্ট পেয়েছি। আমার শ্বশুরমশাই আমার ছেলেকে পড়াশোনা থেকে শুরু করে দেখভাল থেকে শুরু করে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, কোন স্যারের কাছে পড়বে, কার কাছে পড়লে ভালো রেজাল্ট করতে পারবে, ইভেন আমার ছেলেকে পড়াশুনো করানো, আমার ক্লাস 8-9 অবধি আমার ছেলে কোনো মাস্টার রাখিনি। তার একটাই কারণ, আমার শ্বশুরমশাই সবসময় বলতেন, বাবা বলতেন যে একজন মা হচ্ছে সব থেকে বড় শিক্ষিকা হতে পারে, তার থেকে বড় শিক্ষিকা কেউ হতে পারে না। তাই আমি আমার ছেলেকে পড়িয়েছি, আমার বাবা মানে শ্বশুরমশাইও আমার ছেলেকে ইংরাজি অঙ্ক করাতো আর আমি বাকি সাবজেক্টগুলো করাতাম। আমি অফিসে যেতাম, তার স্কুলে পড়তো ছোটবেলায়? ও পড়তো এখানে পড়তো হচ্ছে শিশু ভবনে, যখন নাকি ওই প্রাইভেট স্কুলে। তারপরে যখন সেকেন্ডারি স্কুলে গেল তখন হরদয়াল নাথ বিদ্যা মন্দিরে পড়তো। তখন ওখান থেকে ওই আমার ক্লাস 6-এর চাকরি পাওয়ার পর আমার বাবা আর কি ওকে স্কুলে দিয়ে আসা। আপনি চাকরি করেন এখন? এখন আমি কিসে চাকরি করেন? আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আচ্ছা আচ্ছা, এই প্রাইভেট কোম্পানিতে চাকরি করে তারপরে ছেলেকে মানুষ করে তারপরে এত দূর পৌঁছেছে। আচ্ছা, তার জন্য আমি অনেক স্ট্রাগল করেছি, সত্যি কথা বলতে আমার অর্থনৈতিক দিক থেকেও আমি অনেক কষ্ট পেয়েছি। আজকে আমি বলতে পারি আমি মানে প্রাউড ফিল করি যে আমি এরকম ছেলের মানে এরকম একজন ছেলের মা। মানে আমি না, আমার বাবা যে শ্বশুর মশাই মানে সবসময় একটা ওনার একটা কষ্ট ছিল, শত হলো তো ওনার ছেলে। হ্যাঁ, কিন্তু উনি ভীষণ আদর্শবাদী, তো তার জন্য ছেলেকে কোনোদিনও ক্ষমা করেনি, মৃত্যু পর্যন্ত তাকে ক্ষমা করেনি, এরকম অন্যায় করেছে বলে আমার সাথে এবং আমার ছেলের সাথে। কিন্তু আমার বাবা আর কি আমার ছেলেকে সব সময় এই শিক্ষাই দিয়েছে, তুমি এমন কাজ করবে যাতে তোমাকে নিয়ে আমি গর্ব করতে পারি। সব সময় এটা বলতো। আজকে বাসুদেব সরকারের নাতি বলেছেন, এমন দিন যেন আমার আসে যে সবাই বলে ওই যে আয়ুষ সরকারের দাদু যাচ্ছে, কিন্তু ইভেন সেটাই হয়েছে। এই তো আয়ুষের দাদু বলে, তখন বলতো আমি প্রাউড ফিল করি যে আয়ুষ আমার নাতি। এটা কিছুদিন আগেও পর্যন্ত বলতো যে আমি আমার নাতির জন্য খুব প্রাউড ফিল করি, এটা বলতো। আমিও করি, মা হিসেবে বলবো না। আমার ছেলে যথেষ্ট ভালো, আমার যেমন কষ্ট করেছি ওই আমি যাতে এখন কষ্ট না পাই, কষ্ট না করি,
জীবনে আমি যেগুলো পাইনি আমার ছেলে আমাকে সেগুলো দিয়েছে। একদম বলবো যে মানে আমি মা হিসাবে সার্থক। আর একটা কথা আমি জানি যে আমি বলে না, আমরা নারীরা প্রত্যেকটা মা, নারী মানেই তো মা, প্রত্যেকটা মার কাছে হয়তো হাজবেন্ড খারাপ হোক যাই হোক তাতে যত না কষ্ট, ছেলে যদি সত্যিকারের মানুষ হতে না পারে, পড়াশোনা শিখলো, চাকরি করলো, প্রচুর টাকা ইনকাম করলো, তাতে যদি তাকে মানুষ বলে না। মানুষের মতো মানুষের যাতে সবাইকে সম্মান দেবে, সবার প্রতি তার একটা দায়িত্ব থাকবে, ওগুলো পালন করে তবে তাকে বলা হয় আসল মানুষ। সেই দিক থেকে আমার ছেলে কিন্তু সেরকমই। তাই আমি ওই দিকটা থেকে ভেবে আমি ভাবি আমি সত্যি আমি একজন মা হতে পেরেছি ভালো সন্তানের। আর আমার কাছে এটাই যে আমি হয়তো আমি স্বামীর কাছ থেকে হাজবেন্ডের কাছে কিছু পাইনি, কিন্তু আমি একজন ভালো মা হতে পেরেছি, এটা ভেবে আমি নিজেকে খুব প্রাউড ফিল করি। দারুণ দারুণ দারুণ। আপনার হাততালিতে বুঝতে পারছেন উনি অসাধারণ বলেছেন। আজকে নারী দিবসে ভাবিনি এরকম একটা কথা, এইভাবে কথা শুনতে পারবো। তাই আমি যেটা দিয়ে বলছিলাম, এই আন্তর্জাতিক নারী দিবস যেভাবে শুরু হয়েছিল আমেরিকাতে, আজকে সারা বিশ্বে সেইভাবে ছড়িয়ে পড়েছে। আমরা এই নারীরা যে করতে পারে কিছু, সেটা দেখাবার চেষ্টা করলাম। আশা করি আমরা সামনের বছরও এরকম আসবো, এসে এরকম নারীদের কাহিনী আপনাদের এই কথা কাহিনীবদ্ধভাবে তুলে ধরার চেষ্টা করব, এই আশা রেখে আজকে সবাইকে না একটু একটা কথা আছে, আমার একটি বই আছে, আমাদের একটা বই আছে চৈচৈ পত্রিকা, তা আমাদের হাতে তুলে দিচ্ছি। চৈচৈ পত্রিকাটা তুলে দিচ্ছি আমাদের হাতে, আপনাদের দেখাচ্ছি। আমাদের এই চৈচৈ পত্রিকা বহুদিন আগে থেকে প্রকাশিত হচ্ছে, সেই বই দুটো আমরা তুলে দিচ্ছি। আর আমার নিজের লেখা বই আপনারা জানেন, ঝিনুক ঝিনুক সবাই চিনুক, সে বইটিও স্মরণিকাকে তুলে দিচ্ছি। আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলটার সঙ্গে থাকুন। আমরা চেষ্টা করছি একটু ভালো কিছু কাজ করার জন্য, তাই আমরা সাবস্ক্রাইবের কথা কাউকে বলি না, যে আমরা দেখুন, যদি ভালো লাগে অন্যকে বলবেন, তাছাড়া আমার বলার দরকার নেই। নমস্কার। নমস্কার। আমরা নারী, আমরাও পারি। নমস্কার। আমরা নারী দিবসের যে কথাগুলো শুনছিলাম, যে বাড়িতে এসেছিলাম সরকার বাড়িতে আমরা সবাইকে একসঙ্গে পাই। তার জন্য একজন চলে গেছিলেন, তিনি হচ্ছেন রীতা সরকার। তার কথা আমরা এবার শোনার চেষ্টা করব। তার জীবনের ঘটনা, কিভাবে তিনি ছোট থেকে বড় হয়েছেন এবং বড় হওয়ার পর থেকে তার যে কর্মকাণ্ড, কিভাবে তিনি সংসারে লড়াই করেছেন বা বাইরে লড়াই করতে হয়েছে, সেই কাহিনীটা আমরা তার কাছে শোনার চেষ্টা করি। নমস্কার দিদি, আপনার নামটা বলবেন। আমার নাম রীতা সরকার। আচ্ছা, রীতা সরকার, আপনি এই বাড়িতে আপনার পরিচয়টা কি? সরকার বাড়িতে বাসুদেব সরকার তার ভাইয়ের বউ। আচ্ছা, বাসুদেব সরকারের ভাইয়ের বউ। এই বাড়িতে যখন বউ হয়ে এলেন, তার আগে আপনার কি করতেন? আপনি কিভাবে বড় হলেন সেটা একটু। ছোট সামনে স্কুল ছিল, পড়াশোনা করেছি। কোন স্কুলে পড়াশোনা করেছেন? হরদারনাগ স্কুল। আচ্ছা, হরদারনাগ স্কুলে পড়াশোনা করেছি। ওখানে উচ্চ মাধ্যমিক পাশ করে তারপরে সুইনাথ কলেজে ভর্তি হয়েছিলাম, ওখানে কলেজে পড়েছি। আচ্ছা, পড়ে তারপরে পার্ট 1 পাশ করে তারপরে আমি তারপরে আর পরীক্ষা, তারপরে তো আর পড়া হয়নি, তখন ওই টাইপিস্ট শিখতাম। আচ্ছা, টাইপ শিখতেন। আচ্ছা, সেই টাইপ স্কুলের নাম মনে আছে? সুধা বাবুর কাছে কি শিখতেন? সুধা মুখার্জি। সুধা মুখার্জির কাছে। আচ্ছা, সুধা মুখার্জির কাছে টাইপ শেখার পর আপনি কি চাকরি করেছেন? না, চাকরি করিনি। চাকরি করিনি। অনেকদিন ধরে, বেশ কয়েক বছর ধরে আমি টাইপ করতাম। আচ্ছা, তারপরে আস্তে আস্তে ওই টাইপ করতে করতে টিউশনিও করেছি। আচ্ছা, বাচ্চাদের পড়াতাম। আচ্ছা, তারপরে অনেক বছর করতে করতে তারপরে এই বাড়িতে বউ হয়ে এলেন। হ্যাঁ। তাই এই বাড়িতে বউ হয়ে আসার আগে আপনার নিজের যে বাপের বাড়ি ছিল, সেখানে এক মেয়ে হিসাবে আপনাকে কোনো রকম অত্যাচার ভোগ করতে হয়নি? না, মানে মেয়ে হিসাবে আপনি আমি সেজো মেয়ে ছিলাম। সেজো মেয়ে ছিলেন। আপনার বোনরা খুব ভালোই ছিল আপনার সঙ্গে। হ্যাঁ। বাবা মার কাছ থেকে মেয়ে হিসাবে সেরকম কোনো রকম ব্যবহার আপনারা পাননি? না, আমরা খুব ভালো ব্যবহার পেয়েছি, কারণ আমার বাবা মা খুবই ভালো ছিল। আচ্ছা, আর এইখানে আসার পর
এই সংসার জীবনে একটা অন্য জীবনে আসলে সেইখানে কেমন লড়াই করতে হয়েছে? এখানে প্রথম তো যতদিন মেয়ে হয়নি ততদিন তো খুবই ভালো, আমাকে সবাই ভালোবাসতো। আচ্ছা শ্বশুরবাড়িতে আমি সব খুবই আনন্দে ছিলাম। আচ্ছা তারপরে যখন আলাদা হয়ে গেলাম, তারপর আলাদা হয়ে যাওয়ার 1 বছর পর বোধহয়, আমার তো খেয়াল নেই, 2-3 বছর পর বোধহয় আমার মেয়ে হলো। আচ্ছা। তারপরে এই মেয়ে, মেয়েকে মানুষ করতে হ্যাঁ মেয়েকে মানুষ করতে অসুবিধা হয়নি, চলে গেছে আর কি। সংসারও করেছি, যেমন হয়েছে একাই করেছি সব। আচ্ছা আপনার মেয়ে কোথায়? আমার মেয়ে বেলঘরিয়াতেই থাকে। আচ্ছা আচ্ছা এখন আপাতত আমার কাছেই থাকে, আমার বাড়িতেই নিচে থাকে নিচে থাকে। এখন কি আপনার পাশে গিয়ে বসে আছে সে কে? আমার মেয়ে। আচ্ছা, তাহলে মেয়ের কাছ থেকে তার মার কথা শুনি। হ্যাঁ আচ্ছা, তো আমরা মেয়ের কাছে আমরা মার কথা শুনি। মার সম্বন্ধে কি বলে, মাকে ও কিভাবে পেয়েছে সেটা আমি একটু জেনে নিই। ছোটবেলার কথা তো আমার কিছু মনে নেই প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমার স্ট্রাগেলটা শুরু করেছি আমি বলেছি বিয়ের পর থেকে। তো আমার স্ট্রাগেলটা হয়তো সারা দুনিয়া নিয়ে, সারা পৃথিবী নিয়ে, সব মেয়েদের নিয়ে, সব বাচ্চাদের নিয়ে। কিন্তু আমি মাকে কিভাবে পেয়েছি সেটা আমার থেকে হয়তো আমাকে কিভাবে মানুষ করেছে সেটা শুনলে অনেক ভালো লাগতো। ঠিক আছে, সেখানে দাঁড়িয়েও আমি এটা বলি, মার বাবা যদি আমি যেদিনকে মানে আমার যখন যখন কোনো একটা ইম্পর্টেন্ট ডেট থাকতো, যেমন পরীক্ষা, তো মা আমাকে শিখাতো যে যাও গিয়ে ঠাকুর ঘর থেকে প্রণাম করে আসো। আমার বরাবরই ছিল যে আমি মা বাবা ছাড়া কাউকে প্রণাম করিনি কোনোদিনও, এবং তার জন্য আমাকে বহু কথা শুনতে হয়েছে। আমি আমার জীবনে কয়েকটা ব্যক্তির পায়ে হাত ছাড়া কারোর পায়ে হাত দিই না। প্রথম বাবা মা একসঙ্গে, দ্বিতীয় বড় জেঠু মানে বাসুদেব সরকার, তৃতীয় রাধানাথ সরকার যিনি আজকে নেই, বহু বছর আগে মারা গেছেন যখন আমি ক্লাস 7-এ পড়তাম, তৃতীয় ভালো জেঠু মানে সুরজিৎ সরকার। তো তাদের ছাড়া মানে তারা আমার জীবনের সব ছিল, এভরিথিং। ঠিক আছে। আর পিসিমণি তো একটু আগে বললো মুক্তা দে, যার কাছ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি। তো আমার থেকেও বেশি মায়ের বাবার স্ট্রাগল। তার কারণ হচ্ছে আমার যখন 3 বছর বয়স, তখন হয়তো আজকে আমিও একজন মা, সেখান থেকে দাঁড়িয়ে বলছি হয়তো মা বাবার উপরে আকাশ ভেঙে পড়েছিল, মনে হয়, তা আমার ফিলিংস। আমি জানি না ওদের কি অবস্থা ছিল। হ্যাঁ, তো সেখান থেকে দাঁড়িয়ে বাবা একটা আকাশ ভেঙে পড়েছিল, কারণটা কি বলছি। বাবা একটা প্রাইভেট সেক্টরে কাজ করতো। তো সেখান থেকে ওরা কিভাবে কি জানতে পারলো সেটা আমার মনে হয় আমার থেকে বেটার মা বলবে, কারণ আমার জানা নেই। তো সেই জায়গাটা থেকে মায়ের কাছ থেকেই শুনবো। বল। আমি হঠাৎ মানে আমার মেয়ে বেশ কয়দিন ধরে পায়খানা করছিল। পায়খানা করতে করতে হঠাৎ ব্লাড বেরোচ্ছিল। তারপর ডাক্তার দেখালাম, কমে যাচ্ছে কিন্তু ভালো কমছিল না। তখন আমি ওর বাবাকে বললাম যে একটা ভালো ডাক্তার দেখাও, কারণ এখানে কমছে না, তো দেখো সেরকম যদি কোনো ডাক্তার পাও তাহলে পরে মানে হঠাৎ কেন এরকম হচ্ছে, পায়খানা কেন করছে, মাঝে মাঝে জ্বরও হতো। তারপরে যাই হোক ওর বাবা ডাক্তার ঠিক করলেন। তার দাদার সঙ্গে কথা বলে দাদা ভাইয়ের 3 জনে মিলে ওরা ডাক্তার ঠিক করলে, সেখানে গেলাম। সেটা হচ্ছে মৌলালি। ওখানে ডাক্তারের নামটা আমার খেয়াল নেই। সেইখানে গেলাম। সেখানে গিয়ে ওখানে দেখানোর পরে উনি বললেন, উনি আর একজন ডাক্তার মানে ব্লাড টেস্ট করে দেখে টেকে উনি একজন ডাক্তারের নাম বলে দিলেন সেখানে দেখাতে। তারপরে ওই ডাক্তারের কাছে গিয়ে দেখানোর পরে তখন আমার বড় ভাসুরও ছিলেন, আর ওর বাবাও ছিল, আমার মেয়ের বাবাও ছিল, আমিও ছিলাম। তারপরে গেলাম ওইখানে দেখানোর পরে উনি সব একটু করে পরীক্ষা করে বললেন যে আমার মেয়ে থ্যালাসেমিয়া পেশেন্ট। তারপরে যাই হোক, তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম। এখন তো আমি বড় হয়ে গেছি। ওখান থেকে বেরিয়ে গিয়ে তারপরে রাস্তা দিয়ে বেরোলাম। আমি তো প্রথম কিছুই জানতাম না। তারপর আমার বড় ভাই শুরু বোঝাতে গেলেন রাস্তাতে, ঠিক আছে এখন
কিছু করার নেই, মানুষ তো করতেই হবে। দাদারাও বোঝালেন। তারপরে যাই হোক, যাওয়ার পরে সব ওরা 3 ভাই মিলে সমানে ডাক্তার খুঁজলেন। তারপর ডাক্তার দেখাতে যাই হোক আস্তে আস্তে ওই স্টার্টের শুরু হলো। কিছুদিন বাদে বাদে আমার মেয়েকে ব্লাড দিতে হতো। আচ্ছা শর্মিলা চন্দ্র, উনি ছিলেন আমার মেয়ের ডাক্তার। আচ্ছা কুটারিতে আচ্ছা কুঠারিতে দেখালাম। 21 দিন তিনি আর সিস্টেম ছিল যে 21 দিন বাদে বাদে ব্লাড দিতেই হবে, সেই হিমোগ্লোবিন যাই থাকে। আচ্ছা তারপরে যাই হোক এইভাবে দীর্ঘদিন চলছিল। প্রায় ব্লাড দেওয়া আরম্ভ হলো 4 বছর থেকে মনে হয়। তারপরে যেতে যেতে ওইরকম 21 দিন বাদে বাদে ব্লাড দেওয়া হতো। হঠাৎ একবার হলো গায়ে অ্যালার্জি উঠলো। আচ্ছা অ্যালার্জি ওঠার পরে তখন ওখান থেকে বলে দিল এখন আর কিছু করার নেই। তারপরে ঠিক আছে, তারপর ওখান থেকে আমরা একজনের কাছে ওর বাবা ঠিকানা পেল যে NN সেন বলে অ্যালোপ্যাথি ডাক্তারই আছে। তার আগে আমরা শ্যামবাজারে এক হোমিওপ্যাথিক ডাক্তার দেখাতে যেতাম। আচ্ছা ওই হোমিওপ্যাথিক ডাক্তার উনি ওই অ্যালার্জি কমিয়ে দিলেন, মানে আবার মেয়ে আমার সুস্থ হলো। আচ্ছা তখন মানে একদম ছেড়েই দিয়েছিলেন যে আমার মেয়ে কোনো কিছু করার নেই, ট্রিটমেন্ট হবে না। তারপর যাই হোক ওই হোমিওপ্যাথিক ডাক্তার অনেকটা ভালো করলো। বর্তমানে কি এখন কেউ সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ, এখন ভালোই আছে, কারণ এখন ব্লাড দিতে হয় না। এখন ওষুধ বেরিয়েছে একটা, ওই ওষুধ দিয়ে এখন মোটামুটি ওষুধ খাচ্ছে। আর তখন থেকে ভিটামিন, তার আগে NN সেন দেখানো হয়েছে, NN সেন ডাক্তারকে। ওই হোমিওপ্যাথিক ডাক্তারের পরে NN সেন ডাক্তারকে দেখানো হয়েছে। ওনার ট্রিটমেন্টেই থেকে ব্লাড ছাড়াই ওকে ট্রিটমেন্ট করে। আচ্ছা আপনি এই যে রোগ থ্যালাসেমিয়া, সেই সমস্ত পেশেন্ট যারা রয়েছে তাদের সম্বন্ধে তাদের জন্য আপনি কি বলতে চান, বা ভবিষ্যতে থ্যালাসেমিয়া রোগটাকে যাতে না হয়, বাবা মা থেকে যাতে ছেলেমেয়েরও না হয়, সেই ব্যাপারে কিছু বলুন। তার জন্য ছেলে মেয়ে বিয়ের করার আগে টেস্ট করা উচিত। আচ্ছা টেস্ট করলেই বোঝা যাবে যে আমরা তো কোনোদিন এরকম মানে ওই রোগটাই শুনিনি কোনোদিন। আচ্ছা 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 কাজে আমাদের তো কোনো চিন্তাধারাই ছিল না। হঠাৎ করে এরকম হলো, তখন মামির বাবাকে আমাকে ব্লাড টেস্ট করতে হয়েছিল, করে আমরা শুনলাম যে আমরা কেরিয়ার। আচ্ছা মেন ক্যারিয়ারটাই যাচ্ছে। একজন ক্যারিয়ার থাকলে আরেকজন ক্যারিয়ার না থাকতে পারে, কোনো অসুবিধা হয় না। তার মানে পুষ্টি বিচার করার থেকে রক্ত পরীক্ষাটা সব থেকে গুরুত্বপূর্ণ। কাজেই ব্লাড টেস্ট করিয়ে তারপরে বিয়ে দেওয়াই ভালো ছেলে মেয়েকে। বাহ, তাহলে আপনারা শুনতে পারলেন যে উনি যেটা বললেন সেটা কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে। এই যে বিয়ের আগে আমরা পুষ্টির বিচার করি, কিন্তু সেটা করার সঙ্গে সঙ্গে, সেটা না করার কথা বলছি না কাউকে, সেটা করার সঙ্গে সঙ্গে অবশ্যই রক্তটা পরীক্ষা করবেন। আমি LIC করি, আমার LICর এক বন্ধু এই কেসটাই হয়েছে, তারা এই পরীক্ষাটা করার জন্য যেখানে দিয়েছিল সেখানেই ভুল হয়েছিল। আজকে তার মেয়েটা সেই থ্যালাসেমিয়াতে ভুগছে। তাই আমরা সবার কাছে যেটা বলবো, আজকে নারী দিবসে সবাইকে বলবো আপনারা এই রক্তটা পরীক্ষা করাবেন বিয়ের আগে, তাহলে কিন্তু অনেক কিছু থেকে বেঁচে যাবেন। এই আশা রেখে সবাইকে। হ্যাঁ, একটা কথা বলবেন। আমি এখানে আগে বলতে গেছিলাম, কিন্তু সেই কথাটা হয়তো কেউ বুঝতে পারেও নি। সেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে আমাকে রেখে সামনে এরা সব কিছু করেছে, আমার কাছ থেকে কিন্তু কোনোদিনও কোনো কিছু লুকানো হয়নি। আমার কি হচ্ছে না হচ্ছে সেটা বাবা সব সময় বলেছে, তোমার জীবনে কি ঘটছে তোমাকে জানতে হবে, তোমাকে কখন ব্লাড নিতে হবে তোমায় বুঝতে হবে, তোমায় শিখতে হবে। তুমি আজকে রাস্তা দিয়ে একা চলাচল করছো, তোমার কিছু হলে, আমার অনেকবার হয়েছে আমি রাস্তা দিয়ে একা চলাচল করছি, আমি কলেজ করেছি, আমি মাথা ঘুরে পড়ে গেছি, আমি উঠে আবার গিয়ে পরীক্ষা দিতে বসেছি। তার জন্য কিন্তু এরা দুজনে আমাকে সব সময় শিখিয়ে দিয়েছে
যে তোমাকে সমস্ত কিছু জেনে নিজেকে এগোতে হবে। বাহ, আমি কিন্তু সেইভাবেই চলেছি। আজকে আমাকে ব্লাড নিতে হয় না শুধু মেডিসিনের জন্য, তা কিন্তু নয়। শুধুমাত্র মেডিসিনে সবকিছু হয় না, তার জন্য কিন্তু প্রাণায়াম বলো, এক্সারসাইজ বলো, যেটা বাবা সবসময় বলে, ছোটবেলা থেকে বলে এসছে, করিনি, বড় হয়ে করি। আরেকটা হচ্ছে মেডিটেশন, যেটা প্রত্যেকের দরকার। আমার যখন এখনো পর্যন্ত ব্লাড নেওয়ার সময় আসে, গত ডিসেম্বর মাসেই আমাকে বলেছিল ব্লাড নিতে, 5 হিমোগ্লোবিন ছিল 5.9, সেটা আমার মা বাবাকেও জানতো না, আমি বলিনি তাদের। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমার হিমোগ্লোবিনকে আমি আপ করেছি শুধুমাত্র মেডিসিন তা নয়, সমস্ত কিছু দিয়ে। সুতরাং সেখান থেকে কিন্তু এরা দুজনে সেই জিনিসটা আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে একা বাঁচতে হবে, নয়তো আমি কিছুই করতে পারতাম না। হ্যাঁ, তাহলে আপনারা বুঝতে পারলেন যে একা বাঁচতে হবে কি করে, সেটা মা বাবারাই শেখায়। তাই আমরা আশা করব আপনারা যারা আজকে এই অনুষ্ঠানটা শুনতে পাচ্ছেন, তারাও চেষ্টা করবেন তাদের ছেলে মেয়েদের সেইভাবে তৈরি করার। এই আশা রেখে আজকে আমাদের এই ছোট্ট অনুষ্ঠান শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। নমস্কার।